অধ্যায় 11 জিয়া, একটি নাম, একটি কিংবদন্তি। আমি ক্ষমতা দখল করিনি, আমাকে ক্ষমতায় বসানো হয়েছিল। জেনারেল জিয়াউর রহমান। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার এক হাতে হত্যা এবং অন্য হাতে আহার করতে পারতেন। চট্টগ্রামের মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়ার এক সহকর্মী। 1971 সাল 26শে মার্চের ভোরবেলা রেডিওর কিছু স্ক্রিপ্ট লেখক, শিল্পী, প্রযোজক ও একজন কুশলীর একটি ছোট দল বাংলাদেশের জন্য কিছু একটা করার মহৎ উদ্দেশ্য নিয়ে সম্মিলিত হয়। এই ধরনের লোকদের জন্য এটি একটি অভিনব ও সাহসী পদক্ষেপ বৈকি। এর মাত্র কয়েক ঘন্টা আগেই শুধু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে পাকিস্তানি হানাদার বাহিনী এক রক্তাক্ত হত্যালীলায় 1000 নিরস্ত্র করা বাঙালি সৈন্যকে খুন করে। শুধুমাত্র 10 জনের এই ক্ষুদ্র দল এই খবরে কিছুটা শঙ্কিত হলেও তারা তাদের উদ্দেশ্যে অটল। প্রথমেই তারা চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে রেডিও পাকিস্তানের খবর প্রচার বন্ধ করে দেয়। পরে তারা চট্টগ্রাম শহর থেকে কিছু দূরে কালুরঘাট থেকে স্বাধীন বাংলা বিপ্লবী কেন্দ্র স্থাপন করে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের অস্তিত্ব ঘোষণা করে। দুদিন পরে অবশ্য বিপ্লবী শব্দটি পরিহার করে তারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে প্রচার চালিয়ে যেতে থাকে। বেতার কেন্দ্রের সুষ্ঠু প্রচার কার্যের জন্য এই ক্ষুদ্র দলের একজন নেতা বেলাল মোহাম্মদ তদানীন্তন পূর্ব পাকিস্তান রাইফেলসের ক্যাপ্টেন এবং পরে মেজর রফিকুল ইসলামের কাছে নিরাপত্তা চায়। ক্যাপ্টেন রফিকুল ইসলাম তখন শহরের মধ্যস্থিত রেলওয়ের পাহাড় থেকে পাকিস্তানিদের সঙ্গে লড়ছেন। তিনি কথা দিলেও সম্ভবত তার অন্যত্র ব্যস্ততার জন্য কথা রাখতে পারেননি। পরদিন বেলাল ও তার বন্ধুরা জানতে পায় যে চট্টগ্রামের 16 মাইল দূরে পাটিয়াতিতে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা অবস্থান নিয়েছে। ওরা পাকিস্তানি সরবরাহ জাহাজ সুয়াত থেকে অস্ত্র ও গোলাবারুদ খালাসের আদেশের উপর বিদ্রোহ ঘোষণা করেছিল। বেলাল মোহাম্মদ জানায়, আমরা বগুড়ার জনৈক মাহমুদ হোসেনের টয়োটা গাড়ি করে পটিয়া গিয়ে আমরা বেশ কিছু সশস্ত্র সৈন্য দেখতে পাই। তাদের অধিপতির কথা জিজ্ঞেস করলে তারা জানায় যে তাদের অধিপতির নাম মেজর জিয়া। ওই সময় পর্যন্ত আমরা তার নামও শুনতে পাইনি। তাকে প্রস্তাব করায় তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং বিকেল 4:30 নাগাদ আমরা 3 ট্রাক সৈন্য নিয়ে কালুরঘাটে ফিরে এলাম। মেজর জিয়া তার জিপে এবং আমরা আমাদের সাদা টয়োটা গাড়িতে চড়ে এলাম। বেলাল ও তার বন্ধুরা জিয়ার আত্মবিশ্বাস দেখে অভিভূত হয়েছিল। রাস্তায় বাঙালিদের সঙ্গে দেখা হলে জিয়া বলছিলেন, আমরা পাকিস্তানি হানাদারদের খতম করতে 2 দিনের বেশি সময় নিব না। উর্দু ভাষীরাও আমাদের শত্রু, কারণ এরা পাক বাহিনীর সমর্থক। আমরা তাদেরও ধ্বংস করে দেব। রেডিও স্টেশনের চারদিকে সশস্ত্র সৈন্য মোতায়েনের কায়দা দেখে তারা আরো অভিভূত হয়েছিল। সুতরাং স্টেশন ম্যানেজারের অফিসে জড়ো হয়ে তার প্রধান কর্মকর্তার চেয়ারটা সৌজন্যতায় জিয়াকে এগিয়ে দেয়। বেলাল স্মৃতিচারণ করে বলেন, আমি বললাম, মেজর সাহেব, এখানে আমরা সবাই মাইনর, কেবল আপনি মেজর। আমাদের জন্য আপনি সকণ্ঠে কিছু প্রচার করেন না কেন? আমি ঠাট্টা ছলে কথাগুলো বলেছিলাম, কিন্তু তিনি সেটা গুরুত্ব সহকারে গ্রহণ করেন। তিনি নিজ পকেট থেকে কলমটা বের করে তার ভাষণের খসড়া তৈরি করে ফেলেন। আমি মেজর জিয়াউর রহমান এত দ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এইভাবে 1971 সালের 27শে মার্চের ঘোষণার মাধ্যমে জিয়া ইতিহাসে তার স্থান করে নিলেন। জিয়া এইভাবে অনেকগুলো সৌভাগ্যের সমাহার আর সুযোগের সদ্ব্যবহার করে মাত্র 7 বছরের মধ্যে একজন নাম না জানা মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল ও বাংলাদেশের প্রেসিডেন্ট হবার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছিলেন। দেখা গেছে জিয়া কখনো কোনো ব্যাপারে অতি উৎসাহী হয়ে নাক গলায়নি। সবসময় তিনি কারো না কারো উপর ভর দিয়ে ক্ষমতার দিকে পা বাড়িয়েছেন। শেখ মুজিবকে হত্যার 5 মাস আগে মেজর ফারুক যখন তাকে উৎখাতের পরিকল্পনা গ্রহণ করে, তখন জিয়া তাকে বিরত করার কোনো চেষ্টা করেননি। শেখ মুজিবের হত্যার পর জেনারেল জিয়া দ্বিধাহীন চিত্তে সেনাবাহিনী প্রধানের পদটি গ্রহণ করেন। কিন্তু এরপরে খালেদ মুশাররফ আর সাফাত জামিল যখন প্রেসিডেন্ট মুশতাক এবং মেজরদের সরিয়ে দিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করে এবং তা চূড়ান্ত রূপ দেয়, তখনও তিনি আরেকবার নীরব ভূমিকা পালন করেন। সিপাহী বিদ্রোহের সময় তার জীবন রক্ষা এবং পরে সেনাবাহিনী প্রধানের পদ প্রাপ্তির জন্য তিনি জওয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন, কিন্তু তারপরেই আবার তিনি তাদের নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তাহেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন। 1976 নভেম্বর
প্রেসিডেন্ট সায়েমকে দিয়ে তিনি জাতির প্রতি সরকারের পবিত্র প্রতিশ্রুতি ভঙ্গের ব্যবস্থা করেন। তারপর সায়েমকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়ে তিনি নিজেই ক্ষমতা দখল করেন। ১৯৭১ সালের ২৭শে মার্চ তার ঘোষিত বাংলাদেশের স্বাধীনতা জিয়াকে খ্যাতির শীর্ষে উঠিয়ে দেয়, যদিও আসলে এর ৩০ ঘণ্টা আগেই ওই একই বেতার কেন্দ্র থেকে অন্য একজন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। বেলাল মোহাম্মদ জানান যে মোহাম্মদ আব্দুল হান্নান নামে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ২৬শে মার্চ দুপুরবেলা কালুরঘাট রেডিও স্টেশনে দৌড়ে আসেন। তিনি দাবি করেন যে তিনি শেখ মুজিবুর রহমানের নিকট থেকে একটি সংবাদ নিয়ে এসেছেন। এই সংবাদটি রেডিওতে প্রচার করতে হবে। তিনি স্টেশনের সবাইকে চাপ দিতে থাকেন। কর্তৃপক্ষ প্রথমে এটাকে একটা বানোয়াট বার্তা মনে করলেও পরে অনেক পীড়াপিড়ির কারণে বেলা ২:৩০টায় বার্তাটি সম্প্রচার করতে দেয়া হয়। বার্তাটির ভাষায় পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানা তৎকালীন ইপিআর সদর দফতর আকস্মিকভাবে আক্রমণ করেছে। সেখানে তুমুল যুদ্ধ বেঁধে গেছে। এই অবস্থায় আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। জয় বাংলা, খোদা হাফেজ। তার পরদিন জিয়ার স্বাধীনতা ঘোষণা ছিল একটি সাহসিকতাপূর্ণ ও সুচিন্তিত প্রচেষ্টার ফসল। কিন্তু দুর্ভাগ্যবশত হান্নানের প্রচারিত ঘোষণা চট্টগ্রাম এলাকার কিছু লোক ছাড়া আর কেউ শুনতে পায়নি। চট্টগ্রাম বেতারের ট্রান্সমিটার ছিল মাত্র ১০ কিলোওয়াট শক্তি সম্পন্ন এবং তার শব্দ পৌঁছানোর এলাকা ছিল মাত্র ৭ মাইল। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের প্রথম দিনে সবাই শক্তিশালী ঢাকা রেডিও স্টেশন কর্তৃক প্রচারিত সামরিক আইনের ঘোষণা শুনতে ব্যস্ত ছিল। তাছাড়া বেলাল এবং তার দল কালুরঘাট যাওয়ার আগে রেডিওর সুইচ বন্ধ করে যায়, যার ফলে জনগণ চট্টগ্রাম বেতারের কিছুই শুনতে পায়নি। জিয়ার ভাগ্য ছিল সত্যিই সুপ্রসন্ন। পরের দিন সন্ধে ৭:৩০টায় জিয়ার ঘোষণা দেওয়ার সময় চট্টগ্রামবাসীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খোঁজ পেয়ে যায়। তাছাড়া আরো সৌভাগ্যের ব্যাপার এই যে ভারত কর্তৃক সারা দুনিয়ায় এই ঘোষণা সম্প্রচারিত হয়ে যায়। এইভাবে অপরিচিত মেজর জিয়া সর্বত্র এক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। অথচ ২৬শে মার্চ পর্যন্ত এটিকে একটি রাজনৈতিক এবং বেসামরিক ব্যাপার বিবেচনায় জিয়া বাংলাদেশ আন্দোলনে নিজেকে জড়াতে চাননি। মেজর রফিকুল ইসলাম সেনাবাহিনীতে জিয়ার সমসাময়িক এবং চট্টগ্রামে দুজন একসঙ্গে কাজ করছিলেন। মেজর রফিক পরে আমাকে জানান যে সে সময় খালেদ মোশাররফ ঢাকায় কোনো এক ব্রিগেড মেজর হিসেবে কর্মরত। দেশের এই পরিস্থিতিতে খালেদ তার চট্টগ্রামস্থ সহকর্মীদের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যে চট্টগ্রামে চলে আসেন। অন্যান্যের সঙ্গে আলাপ শেষে তিনি মেজর জিয়ার সঙ্গে ব্যক্তিগত আলাপ করেন এবং তাকে চট্টগ্রামে অবস্থানরত পাকিস্তানিদের বিরুদ্ধে আঘাত হানতে অনুরোধ জানান। ঘটনাটি ২৪ তারিখে ঘটে। খালেদের ভাষায়, আমাদের উপর আঘাত হানার আগেই আমাদেরকে তাদের উপর আঘাত হানতে হবে, তা না হলে ওরা আমাদের সবাইকে জবাই করে ফেলবে। জিয়া খালেদকে নিরস্ত করতে গিয়ে মন্তব্য করেন, ঘাবড়ানোর কিছু নেই, ওরা অত দূর যাবে না। মেজর রফিক আরও জানান যে ২৬ তারিখে জিয়া চট্টগ্রাম বন্দরে এমভি সুয়াত থেকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ খালাসের কাজ তদারকি করার জন্য রওনা হয়ে যান। পথিমধ্যে তিনি শুনতে পান যে পাকিস্তানি হানাদারেরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কেন্দ্রে আক্রমণ চালিয়ে বহু নিরস্ত্র বাঙালি সৈন্য হত্যা করেছে। এই খবর শুনে সঙ্গে সঙ্গেই জিয়া ফিরে যায় এবং বিদ্রোহে যোগ দেন। তারপরই তার সৈন্য সামন্ত নিয়ে তিনি পটিয়ায় চলে যান, যেখানে বেলাল তাকে আবিষ্কার করেন। স্পষ্টতই দেখা গেছে যে জিয়া সবসময় কাজে কর্মে তড়িঘড়ি এড়িয়ে চলতেন। কোনো ব্যাপারেই হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিতেন না। সব কাজই তিনি ধৈর্য ও খুব সতর্কতার সাথে করতেন। তিনি কোনো ঝুঁকি নিতে চাইতেন না এবং কাউকে বিশ্বাসও করতেন না। তিনি আবেগকে দারুণভাবে সামলিয়ে নিতে পারতেন। এমনকি রাতের বেলায়ও তিনি কালো সানগ্লাস পরতেন, যাতে করে কেউ তার চোখ স্টাডি করে তার মনের গতি অনুধাবন করতে না পারে। জিয়া ক্ষমতার শীর্ষে আরোহণ করে রাষ্ট্রীয় সর্বময় ক্ষমতা তার হাতে তুলে নিয়েছিলেন এবং যত দূর সম্ভব কাজ একাই করতে চেষ্টা করতেন। পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার হিসেবে অনেকদিন কর্মরত থাকার ফলেই সম্ভবত তিনি এইসব গুণাবলী অর্জন করে নিয়েছিলেন। কমিশন প্রাপ্তির ৪ বছর পরই বিশেষ প্রশিক্ষণ দিয়ে জিয়াকে সামরিক গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হয়। সেখানে তিনি ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত
কাজ করেন। 1976 সালে রাজনৈতিক ভূমিকা পালন করার সময় তার এই পূর্ব অভিজ্ঞতা যথেষ্ট কাজে লাগে। অন্যান্য সবকিছু বাদ দিলেও জিয়া ছিলেন একজন পেশাদার সৈনিক। কেউ কেউ তাকে আবার সৈনিকদের সৈনিকও বলে ডাকতেন। জিয়ার জন্ম 1936 সালে এবং তিনি 1953 সালে কাকলী অবস্থিত পাকিস্তানের মিলিটারি একাডেমিতে যোগদান করেন। কিন্তু জিয়া সামরিক বিদ্যার পড়াশোনায় তেমন মেধার পরিচয় দিতে পারেননি। তবে সম্ভবত তিনি যুদ্ধক্ষেত্রে তার কৃতিত্ব দেখিয়েছেন। বাংলাদেশ সরকারের তথ্য বিভাগ কর্তৃক প্রকাশিত তার জীবন বৃত্তান্তের রেকর্ড আছে যে 1965 সালে পাক-ভারত যুদ্ধের সময় তিনি খেমকারান সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। সেই যুদ্ধে তিনি ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা কোম্পানিতে নেতৃত্ব দিয়েছিলেন। 1966 সালে জিয়াকে পাকিস্তান মিলিটারি একাডেমির প্রশিক্ষক নিয়োগ করা হয়। ওই সময় তার ছাত্রদের মধ্যে ফারুক আর রশিদও ছিল। জিয়া কোয়েটার স্টাফ কলেজে যোগ দেন এবং রাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে 3 মাস নিয়োজিত থাকেন। বিদেশে জিয়ার এটাই ছিল একমাত্র নিয়োগ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়া একজন কিংবদন্তির নায়ক। দেশের স্বাধীনতা ঘোষণার গৌরব তাকে আরো বেশি মহিমান্বিত করে তুলেছিল। জিয়া অত্যন্ত সফলতার সাথে তার জেড ফোর্স পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই পরিচালিত করেন। সিলেটের রাওমারি থেকে তার জেড ফোর্স অভিযান পরিচালনা করত। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। সাহসিকতা, ব্যক্তিগত সততা এবং ভদ্র ব্যবহারের জন্য তিনি সকলের প্রিয় হয়ে ওঠেন। স্বাধীনতার পর অন্যান্যদের মধ্য থেকে তাকে আলাদা করে বিবেচনা করা হয়। প্রমোশন আসতে থাকে দ্রুত গতিতে। 1972 সালের ফেব্রুয়ারিতে তাকে কর্নেল পদে উন্নীত করা হয়। 1973 সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার এবং একই বছর 10 অক্টোবর তাকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। 1975 সালের 20 আগস্ট তিনি সেনাবাহিনীর স্টাফ প্রধান নিয়োজিত হন। তখন তার বয়স মাত্র 39 বছর। সেনাবাহিনীতে এত চমৎকার কেরিয়ারের সুবাদে সৈনিকদের মধ্যে তার জনপ্রিয়তা থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু এই জনপ্রিয় জেনারেলই তার 5.5 বছরের শাসনামলে 20টি বিদ্রোহ আর অভ্যুত্থান প্রচেষ্টার সম্মুখীন হন। ভাগ্যের কি নির্মম পরিহাস! সিপাহী বিপ্লবের সময় যে সৈন্যরা যে কাঁধে চড়িয়ে নাচতে নাচতে ক্ষমতায় বসায়, সেই সৈন্যরাই বারংবার তাকে হত্যার প্রচেষ্টা চালায়। অন্যদিকে জিয়াও সাংঘাতিক হিংস্র হয়ে ওঠেন। 1977 সালের 2 অক্টোবর জিয়ার বিরুদ্ধে পরিচালিত অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হলে জেনারেল জিয়া যেভাবে তার নিজের সৈন্যদের উপর ব্যাপক হারে বেপরোয়া হত্যাকাণ্ড চালান, এই উপমহাদেশের ইতিহাসে কোনো জেনারেল এমনটি করেছেন বলে নজির নেই। প্রথম দিকেই আমি এর প্রমাণ পেলেও এই শান্ত, সুশীল আর চমৎকার ব্যবহারের লোকটি অতটা নৃশংস হতে পারেন আমি বিশ্বাসই করতে পারিনি। ঘটনাক্রমে জিয়াকে খুব কাছে থেকে জানতো এমন লোকজনের সঙ্গে আমার আলাপচারিতা হয়। জিয়া কেমন লোক ছিলেন আমি তাকে জিজ্ঞেস করি। লোকটি তার পরিচয় গোপন রেখেছিল। সে অনেকক্ষণ দিকে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। তারপর অনেকটা ফিস ফিস করে আমাকে বলল, জিয়া এমন এক মানুষ ছিলেন যিনি এক হাতে হত্যা আর অন্য হাতে আহার করতে পারতেন। 1977 সালের 21শে এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমান মাত্র 43 বছর বয়সে বাংলাদেশের 7ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই সময়ের প্রেসিডেন্ট বিচারপতি সায়েম এক ঘোষণায় তার দায়িত্বভার জিয়ার হাতে তুলে দেন। ঘোষণার ভাষায়, আমি আবু সাদাত মোহাম্মদ সায়েম শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছি। সুতরাং আমি মেজর জেনারেল জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করছি এবং তার কাছে প্রেসিডেন্টের দায়িত্বভার অর্পণ করছি। এই ঘোষণার মর্মার্থ অনুযায়ী বিচারপতি সায়েম তার শারীরিক অসুস্থতার অক্ষমতার জন্য জিয়াকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের আমন্ত্রণ জানিয়ে ইচ্ছাকৃতভাবে ওই ঘোষণা প্রদান করেন। জেনারেল জিয়া বিচারপতিকে ওই ঘোষণা দেওয়ার জন্য বল প্রয়োগে বাধ্য করেছিলেন। ইচ্ছাকৃতভাবে ওই ঘোষণা তিনি প্রদান করেননি। এর আগের বছর 28 নভেম্বর জিয়া সিদ্ধান্ত নেন যে প্রেসিডেন্ট সায়েমকে একসঙ্গে প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্টের দায়িত্বে রাখা তার জন্য বিপজ্জনক।
দুটি পদে প্রেসিডেন্ট সায়েম তার ভূমিকা সঠিকভাবে পালন করে আসছিলেন। এই সময় হঠাৎ করে সায়েমের মতের বিরুদ্ধে পরবর্তী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করতে বাধ্য করেন। এর পেছনে প্রকৃত কারণ ছিল জিয়া ওই সময়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করছিলেন। তিনি নির্বাচন দিয়ে তার ওই পরিকল্পনার মূলে কুঠারাঘাত করতে চাইলেন না, অথচ বিচারপতি সায়েম প্রতিশ্রুতি মোতাবেক ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাইছিলেন। স্বাভাবিক কারণে প্রেসিডেন্ট সায়েম জিয়ার প্রতি খুশি থাকতে পারেননি। প্রেসিডেন্টের একজন নিজস্ব লোকের মাধ্যমে জিয়ার কাছে খবর চলে যায় যে দেশে গণতন্ত্র কায়েমের জন্য প্রেসিডেন্ট জিয়াকে সরিয়ে অন্য একজন অধিকতর কম উচ্চাভিলাষী লোককে নিয়ে আসতে পারেন। ব্যাপারটিতে আদৌ কোনো রকম সত্যতা ছিল কিনা আমি নিশ্চিত করতে পারিনি, তবে তা চির সন্দেহভাজন জিয়ার মনে তড়িৎ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তিনি সায়েমকে পাল্টা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। উপরস্থ যতজন সামরিক কর্তা ব্যক্তিকে সমবেত করতে পেরেছিলেন তাদের সবাইকেই নিয়ে জেনারেল জিয়া বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে চলে আসেন এবং প্রধান সামরিক আইন প্রশাসকের পদটি তার নিকট ছেড়ে দিতে বলেন। দিনটি ছিল রোববার। তখন কেবলই সন্ধে ৭টা বেজেছে। জিয়ার সঙ্গে যারা এলেন তারা হলেন ডেপুটি চিফ অব আর্মি স্টাফ জেনারেল এরশাদ, চিফ অব স্টাফ জেনারেল আবুল মঞ্জুর, নবম ডিভিশনের কমান্ডার জেনারেল মীর শওকত আলী এবং নৌ ও বিমান বাহিনীর দুই প্রধান। প্রেসিডেন্টের বিশেষ সহকারী বিচারপতি আব্দুস সাত্তারও সেই সময় উপস্থিত ছিলেন। এই সভায় উপস্থিত একজন আমাকে পরে জানায় সায়েম জেনারেল জিয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেন। প্রধান সামরিক আইন প্রশাসকের পদটি জিয়াকে না দেওয়ার জন্য তিনি চেষ্টা চালিয়ে যান। তিনি বলেন, আমি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছি। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার কাজ আমাকে শেষ করতে দিতে হবে। জিয়াও তার সিদ্ধান্তে অটল। তিনি অন্যান্যদেরকেও এ ব্যাপারে কাজে লাগাচ্ছিলেন। বৃদ্ধ প্রেসিডেন্ট খাবার এবং বিশ্রাম না নিয়ে মধ্যরাতের পর পর্যন্ত এ নিয়ে যুক্তি পাল্টা যুক্তি চালিয়ে যাচ্ছিলেন। অথচ সায়েম ওই সভায় উপস্থিত কারো সমর্থন পেলেন না। অবশেষে বিচারপতি সাত্তার সায়েমকে বলেন, ভাই, জিয়া যখন সিএমএল এর পদটা নিতে চাইছে, পদটি আপনি তাকে দিয়ে দিন। রাত ১টার দিকে সায়েম একটু নরম হলেন এবং প্রধান সামরিক আইন প্রশাসকের পদ হস্তান্তরের কাগজে স্বাক্ষর করেন। এরপর সায়েমকে সরিয়ে বঙ্গভবনে প্রেসিডেন্ট পদ দখল করা জিয়ার জন্য শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ওই কাগজে সই করার আগে প্রেসিডেন্ট জিয়ার প্রতি আরও একটি বিরাট প্রস্তাব রাখেন। প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করার প্রস্তাব করেন। আমাকে জানানো হয় যে জিয়া ওই প্রস্তাবে অত্যন্ত প্রীত হয়েছিলেন, কিন্তু তারপরই তার জটিল ব্যক্তিত্বের মাঝে গোয়েন্দা মানুষটি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে উঠে। একটু চিন্তা করে তিনি লেফটেন্যান্ট জেনারেল হবার প্রস্তাবটি সবিনয়ে ফিরিয়ে দেন। তার ধারণা মানুষ যেন তাকে বলতে না পারে যে কেবল লেফটেন্যান্ট জেনারেল হবার জন্যই তিনি সিএমএলএ হতে চাইছিলেন। আসলে জিয়ার দরকার ছিল কেবল ক্ষমতা, আর প্রকৃত ক্ষমতা। গাল ভরা সুন্দর উপাধিতে তার মন ভরেনি। সিপাহী বিদ্রোহ চলাকালে জওয়ানরা তাকে এনে সেনাবাহিনী প্রধানের পদে পুনর্বহাল করলে জিয়া সম্ভবত এটাকে দেশ শাসনের জন্য তার প্রতি এক ধরনের দৈব ইঙ্গিত বলে গ্রহণ করলেন। কয়েক বছর পরে জিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, আমি ক্ষমতা দখল করিনি, আমাকে ক্ষমতায় বসানো হয়েছিল। সুযোগ আর ক্ষমতার সদ্ব্যবহার সকলেই করতে চেষ্টা করে এবং কোনো জেনারেলই হয়তো দেশের সর্বোচ্চ পদের সুযোগটি হেলায় ছেড়ে দিত না। কিন্তু জিয়ার উচ্চাভিলাষের সীমা ছিল না। তিনি প্রেসিডেন্ট হবার, আজীবন প্রেসিডেন্ট থাকার বাসনা মনে পুষতে শুরু করেন। ১৯৭৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা এমনভাবে করা হয়েছিল যাতে জিয়া সামরিক প্রেসিডেন্ট নন, বেসামরিক পোশাকে সামরিক প্রেসিডেন্ট হতে পারেন। একজন সাংবাদিক তাকে সাফারি স্যুট পরিহিত জেনারেল বলে আখ্যা দিয়েছিলেন। ধীরে ধীরে জিয়া জনগণের সমর্থন লাভের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকেন। সন্দেহ নেই তার ক্ষমতার প্রধান উৎস ছিল সামরিক বাহিনী। ওই সময় তিনি একাধারে সেনাবাহিনীর প্রধান ও প্রতিরক্ষা বাহিনীগুলোর সর্বাধিনায়ক বহাল থেকে সেনাবাহিনীর উপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নিশ্চিত করেছিলেন। ১৯৭৭ সালের এক ঘোষণায় জিয়া সংবিধানের কয়েকটি সংশোধন করেন।
এর মধ্যে সংবিধানের প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে জনগণকে এমন একটি ধারণা দেন যে দেশটির সংবিধান ও পরবর্তী কার্যক্রম ইসলামী রঙে রঞ্জিত হয়ে ওঠে। যদিও প্রকৃতপক্ষে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রটির কোনো পরিবর্তনই করা হয়নি। আরেকটি উল্লেখযোগ্য সংশোধনী হচ্ছে বাংলাদেশের জনগণকে এখন থেকে বাঙালি না বলে বাংলাদেশী বলা হবে। শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদের প্রভাব ভারতের পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে দিল্লির কর্তা ব্যক্তিরা মনে করতেন। এদিক থেকে জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ দিল্লিতে সাদরে গৃহীত হয়। বিচারপতি সায়েমকে সরিয়ে জেনারেল জিয়া প্রেসিডেন্টের দায়িত্বভার নেয়ার পরের তিনি এই পরিবর্তনগুলোর ব্যাপারে পদক্ষেপ নেন। ১ মাস পরে অনুষ্ঠিত রেফারেন্ডামে তার পক্ষে রায় পেতে ওই পদক্ষেপগুলো কাজে আসে। এমনকি ১৯৭৮ সালের জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের ব্যাপারেও এই পদক্ষেপগুলোর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সকল অনুকূল পরিস্থিতির পরেও জেনারেল জিয়া তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেনারেল উসমানের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির আশ্রয় নিতে একটু দ্বিধাবোধ করেননি। জিয়া বিরোধী দলগুলোকে মাত্র ৪০ দিনের নোটিশে নির্বাচনে আহ্বান করেন এবং মাত্র ২৩ দিন তাদের প্রচারণার সুযোগ দেন। অন্যদিকে তিনি নিজের নির্বাচনী প্রচারণার জন্য সরকারি প্রশাসনযন্ত্রকে পুরোপুরি কাজে লাগান। সরকারি মালিকানাধীন টিভি, রেডিও এবং সংবাদপত্রকে একচ্ছত্রভাবে কাজে লাগানো হয়। সর্বোপরি জেনারেল জিয়া একাধারে প্রেসিডেন্ট, প্রধান, সামরিক আইন প্রশাসক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সেনাবাহিনীর স্টাফ প্রধান ছিলেন। আর কিছু ঘটুক বা নাই ঘটুক, এই সকল ক্ষমতার বলে এটা নিশ্চিত হয়েছিল যে পুলিশ এবং সরকারি কর্মচারীরা তার পক্ষে কাজ করবে। অবসরপ্রাপ্ত জেনারেল খলিলুর রহমানের মতো একজন সিনিয়র জেনারেল ঢাকা ক্যান্টনমেন্টে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের উদ্দেশ্যে এক ভাষণে নির্দেশ প্রদান করেন যে কোনো উপায়ে হোক নির্বাচনে জেনারেল জিয়ার বিজয় সুনিশ্চিত করতে হবে। তবে শতকরা ৭০ ভাগের বেশি ভোট যেন জিয়ার পক্ষে না দেখানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জিয়া নির্বাচনে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করলেন, কিন্তু একটা ভয়ঙ্কর সন্দেহ থেকে যায় যে জিয়া ১৯৭৮-এর ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আদৌ যোগ্য ছিলেন কিনা। এই সন্দেহের পক্ষে প্রমাণসমূহ এত শক্তিশালী যে তাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসলে যোগ্য ছিলেন না বলেই প্রমাণিত হয়। জিয়া কর্তৃক ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচন অধ্যাদেশ ১৯৭৮ অনুযায়ী ওই ব্যক্তি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারবেন না যার বয়স ৩৫ বছরের কম, যিনি এমপি নির্বাচনের জন্য অযোগ্য, যিনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ থেকে বিতাড়িত হয়েছেন, এবং এমনকি সংবিধান অনুযায়ী ওই ব্যক্তি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচিত হবেন না যিনি সরকারি চাকরি করেন এবং এতে করে বেতন গ্রহণ করে থাকেন। জিয়া সেনাবাহিনীর চাকুরি থেকে ইস্তফা দেননি এবং তিনি তখন সেনাবাহিনী প্রধানের সক্রিয় দায়িত্বে নিয়োজিত, যা সংবিধান অনুযায়ী তার ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার অযোগ্যতাকে প্রমাণ করে। এই পরিস্থিতিকে এড়ানোর জন্য ১৯৭৮ সালের ২৯শে এপ্রিল তিনি দ্বিতীয় ঘোষণা তথা ত্রয়োদশ সংশোধনী ১৯৭৮ জারি করেন। ওই অধ্যাদেশে বলা হয়, প্রধান সামরিক আইন প্রশাসক দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বহাল থাকবেন এবং তিনি প্রত্যক্ষভাবে কিংবা তাদের স্টাফ প্রধানদের মাধ্যমে তাদের পরিদর্শন, নির্দেশ প্রদান এবং নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করবেন। ২. প্রধান সামরিক আইন প্রশাসক অত্র প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে নিযুক্ত এবং বেতন ভাতাদি ভোগ করছেন বলে বিবেচিত হবেন না। এই দুটি ধারা সংযোজন করে জিয়া সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর উপর তার পূর্ণ ক্ষমতা বহাল রাখলেন এবং প্রেসিডেন্ট নির্বাচন অধ্যাদেশে নিজেকে সকল ত্রুটির ঊর্ধ্বে রাখতে প্রয়াস পেলেন। কিন্তু ১৯৭৮-এর ২ মে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখে এবং নির্বাচনের দিনেও জিয়া সেনাবাহিনীর স্টাফ প্রধানের পদে বহাল ছিলেন। তার অর্থ এই যে তিনি তখনও সেনাবাহিনীর সক্রিয় তালিকায় এবং সরকারি চাকুরিতে নিয়োজিত বেতনভোগী একজন কর্মচারী। তিনি ওই দায়িত্ব থেকে অব্যাহতি নেননি। সুতরাং ওই রকম সক্রিয়ভাবে সরকারি চাকুরিতে নিয়োজিত থেকে সংবিধানের ধারা মোতাবেক তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এ ব্যাপারে প্রমাণ হয়েছে যে জেনারেল জিয়া সেই সময়ের ডেপুটি চিফ অব আর্মি স্টাফ জেনারেল এরশাদকে ১৯৭৮ সালের এপ্রিল মাসে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রদান করলেও তিনি ১৯৭৮ সালের
1 ডিসেম্বর পর্যন্ত চিফ অব আর্মি স্টাফের দায়িত্বভার নিজ হাতে রেখে দিয়েছিলেন। 1978-এর 1 ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে জেনারেল এরশাদকে তার অফিসে ডেকে এনে হাতে লিখে 1978-এর এপ্রিল মাসের তারিখ দিয়ে তাকে চিফ অব আর্মি স্টাফ নিয়োগের পত্র জারি করেন। আমাকে জানানো হয়েছিল যে কিছু সাংবিধানিক সমস্যা কাটানোর জন্য এরকম ব্যাকডেট দিয়ে কাজটা সমাধা করা হয়। জিয়া তার নিজের প্রমোশনের ব্যাপারেও কয়েকবার সেই আদেশ সংশোধন করে সর্বশেষ 9/4/1979 তারিখে 7/8/D-1-175-270 নম্বর বিশিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে নিজেকে 29/4/1979 থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করেন এবং 9/4/1979 তারিখে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে 29/4/1978 থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এই দলিল থেকেও এটা প্রমাণিত হয় যে 1978-এর জুনে তার নির্বাচন ছিল অবৈধ এবং অসাংবিধানিক। এই বৈধতা নিয়ে নির্বাচনের পূর্বে সেনাবাহিনীর একটা অংশ প্রশ্ন তোলে যে জেনারেল জিয়া একই সঙ্গে সিএনসি, সিএমএলএ এবং সিএএস হিসেবে বহাল থেকে নির্বাচনে অংশ নিলে তা সংবিধানের পরিপন্থীকে এবং তা আইন ও গণতন্ত্রের মূলনীতির বরখেলাপ বলে বিবেচিত হবে। যে ওই সকল অভিযোগ অনেক দূরে ছুঁড়ে ফেলেন। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, ওসমানী এমপি হয়ে কমান্ডার ইন চিফ পদে বহাল ছিলেন। আমি তো সিইনসি হয়ে 3 বাহিনীর প্রধানের মাধ্যমে আমার ক্ষমতার ব্যবহার করছি মাত্র। আমার পদত্যাগ দেশের জন্য খুব ভালো হবে না। মার্শাল ল রেগুলেশন বলবৎ থাকায় সেদিন কোনো কোর্টই তার এই বৈধতার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারেনি। শুধু এই ক্ষেত্রে জিয়া আইনকে তুচ্ছভাবে দূরে সরিয়ে রাখেননি, তিনি একের পর এক এ ধরনের কাজ করে যেতে থাকেন এবং মার্শাল ল কিংবা রাবার স্ট্যাম্প রূপী পার্লামেন্টকে তার এ ধরনের প্রয়োজনে কাজে লাগান। এই পদ্ধতিতে জেনারেল জিয়া সাধারণ নির্বাচনের পূর্বে সংবিধানে ব্যাপক পরিবর্তন আনয়ন করেন এবং একাজে তিনি মার্শাল লকে অত্যন্ত সুন্দরভাবে যথেচ্ছা ব্যবহার করেন। তার পরিবর্তিত নতুন পদ্ধতিতে প্রেসিডেন্ট অর্থাৎ জেনারেল জিয়া প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এবং প্রধানমন্ত্রীর চাকুরি তার ইচ্ছার উপর নির্ভর করবে। প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। প্রেসিডেন্টকে পার্লামেন্টের বহির্ভূত 1/5 মন্ত্রীদের নিয়োগ করার ক্ষমতা দেয়া ছিল। যে কোনো বিলে তিনি তার অসম্মতি দিতে পারতেন। পার্লামেন্টকে প্রেসিডেন্টের মতের বাইরে যাবার কোনো উপায় ছিল না। কেবল জাতীয় রেফারেন্ডামের মাধ্যমেই পার্লামেন্ট প্রেসিডেন্টকে ডিঙাতে পারত। জাতীয় স্বার্থে প্রেসিডেন্ট পার্লামেন্টকে না জানিয়ে চুক্তি স্বাক্ষর করতে পারতেন। তিনি তার ইচ্ছেমতো জাতীয় সংসদের অধিবেশন ডাকতে, স্থগিত রাখতে এবং বাতিল করতে পারতেন। জিয়া কেবল তার জন্য আজীবন প্রেসিডেন্ট থাকার ব্যবস্থাকরণ বাকি রেখেছিলেন। জেনারেল ওসমানী অভিযোগের সুরে বলেছিলেন, ক্ষমতার পরিপূর্ণ কেন্দ্রীয়করণের ফলে প্রেসিডেন্ট জিয়া স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিলেন। খন্দকার মুশতাক বলেছিলেন, জিয়াউর রহমানের গণতন্ত্র একনায়কতন্ত্রের চেয়েও ভয়ঙ্কর রূপ ছিল। জনগণকে শপথে পরিচালিত করার জন্য তিনি সাংবিধানিক একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। বাংলাদেশের মুকুটহীন রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পর জেনারেল জিয়া দেশ ও সমাজ উন্নয়নে সর্বাত্মক মনোনিবেশ করেন। প্রথমেই তিনি তার ক্ষমতার উৎস সামরিক বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলেন। সেনাবাহিনীতে তিনি নতুন ডিভিশন গঠন করেন। প্যারামিলিটারি যেমন পুলিশ, বিডিআর, আনসার ইত্যাদিকে শক্তিশালী করার জন্য তিনি এগুলোর সংখ্যা প্রায় দ্বিগুণে উন্নীত করেন। শেখ মুজিবের আমলে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল মোট রাজস্বের শতকরা 13%, সেখানে জিয়ার আমলে তা বেড়ে প্রায় 3 গুণে উন্নীত হয়। জিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক দর্শন ছিল গ্রাম উন্নয়নের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সবাইকে, বিশেষ করে যুব সমাজকে উন্নয়নে শরিক করা। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের জন্য একটি মাত্র স্লোগান, কাজ, কাজ আর কাজ। উন্নয়নমূলক কাজের প্রতি তার আগ্রহ এবং যুক্তি যুক্ত স্লোগানের মাধ্যমে জিয়া দেশপ্রেমিক জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। খাল খনন, রাস্তা তৈরি, বাঁধ নির্মাণ ইত্যাদি কাজে নিজে নেমে পড়েন এবং অন্যদেরকেও জড়িত করেন।
এসব কর্মসূচির কিছু কাজ হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, আর কিছু কাজ হয় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির ভিত্তিতে। কিছু কাজ আবার নগদ অর্থের বিনিময়েও সম্পাদন করা হয়। প্রেসিডেন্ট নিজে অক্লান্ত পরিশ্রম করে এ সকল কাজে অংশগ্রহণ করেন। কয়েকজন মন্ত্রী বলেন, এ সকল কাজে তার সঙ্গী হবার জন্য তাদেরকে ভোর 4টায় ডেকে পাঠানো হতো। এই ধরনের প্রশংসনীয় উদ্যোগ এক নাটকীয় সুফল বয়ে নিয়ে আসে। ঢাকা শহর আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। বিদেশি শৌখিন জিনিসে বাজার ভরে ওঠে, সর্বত্র বেশ একটা উন্নয়নের ছোঁয়া লেগে যায়। কিন্তু সে সময় দুর্নীতির মাত্রা দারুণভাবে বেড়ে যায়। জিয়া নিজেকে আজীবন প্রেসিডেন্ট হিসেবে দেখার মানুষে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক করে তোলেন। সাভারে অবস্থিত একটি সোশ্যাল ইনস্টিটিউটের বরেণ্য প্রধান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে জানায়, একসময় আমরা সকলেই তাকে বিশ্বাস করতাম। আমরা সকলেই বিশ্বাস করতাম যে জেনারেল জিয়া সত্যিই দেশটিকে একটি প্রগতিশীল, সাম্যবাদী এবং জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চান। কিন্তু শীঘ্রই আমরা বুঝতে পারলাম যে তিনি কেবল বড় বড় বুলি আউড়িয়ে চলছেন। তিনি ওই সকল কথাকে জনগণের প্রতি তার স্লোগান হিসেবে ব্যবহার করতেন। তিনি কেবলই তার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে যাচ্ছিলেন। জেনারেল জিয়া ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ এবং অর্থ সম্পদ কুক্ষিগত করার ব্যাপারে সকল দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন। সরকারের অন্যান্য উচ্চ পর্যায়ের লোকদের মতো ঢাকায় তার কোনো বাড়ি ছিল না। প্রমাণ রয়েছে যে তিনি একবার বেতন থেকে অগ্রিম উঠিয়ে কিছু আসবাবপত্র কিনেছিলেন। পরে তিনি সেই টাকা তার বেতন থেকে কিস্তিতে কেটে পরিশোধ করেন। জিয়া মদ পান করতেন না, তিনি জুয়া খেলতেন না, কিংবা তার আর কোনো সামাজিক অপরাধের সঙ্গে কোনো রকম যোগসূত্র ছিল না। কিন্তু তিনি তার লোকজনকে এই ব্যাপারে দীক্ষা দান করেননি কিংবা তা প্রতিরোধ করার কোনো ব্যবস্থাও গ্রহণ করেননি। উদ্দেশ্য ছিল এই যে এতে তার সহচরগণ তার প্রতি দুর্বল ও নির্ভরশীল হয়ে থাকবে। তিনি নিজে ব্যক্তিগতভাবে সৎ থাকলেও তার উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ওই সকল দুর্নীতি মেনে নিয়েছিলেন। এগুলোর একটি হচ্ছে জিয়ার সৃষ্ট যুব কমপ্লেক্স। এই যুব কমপ্লেক্স দেশের বড় বড় হাটবাজারে সংগৃহীত টাকা গায়েবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সরকারি হিসেব মতে 1979 থেকে 80 এবং 1980 থেকে 81 এই 2 বছর প্রায় 12.5 কোটি টাকা দেশের যুব কমপ্লেক্সগুলো আত্মসাৎ করতে সক্ষম হয়। পরে 1982 সালে ক্ষমতায় এসে জেনারেল এরশাদ যুব কমপ্লেক্স বাতিল ঘোষণা করে। রাষ্ট্রের কোষাগার থেকে জেনারেল জিয়ার চরম অপব্যয়ের আরেক উদাহরণ হচ্ছে খাল খনন কর্মসূচি। সরকারিভাবে বিপ্লবের প্রথম পর্যায় হিসেবে সংসদের জন্য বিল আনয়ন করা হয়। 1979 সালের 1 ডিসেম্বর এই কর্মসূচির উদ্বোধন করা হয়। গ্রীষ্মকালীন সেচের সুবিধার্থে 900 মাইল নতুন খাল খনন ও পুরনো খাল পুনঃ খনন করা কর্মসূচি হাতে নেওয়া হয়। এর লক্ষ্য ছিল 60 লক্ষ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করা। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচি চালানোর পরিকল্পনা ছিল। এই উদ্দেশ্যে প্রেসিডেন্ট নিজে এবং মন্ত্রীবর্গ ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কিন্তু বাস্তবে দেখা যায় বিনা পারিশ্রমিকে কেউ কাজ করছে না। ফলে বিনিময়ে খাদ্য এবং অন্যান্য সূত্র থেকে এই কর্মসূচিতে অর্থ যোগান দেওয়া হয়, অথচ ওই অর্থের সিংহভাগ চলে যায় বিএনপি কর্মীদের পকেটে কিংবা স্থানীয় কর্মকর্তাদের পকেটে। অবশেষে জিয়ার মৃত্যুতে এই কর্মসূচির অবসান ঘটে। এই কর্মসূচির বদৌলতে সরকারকে কোটি কোটি টাকা গচ্ছা দিতে হয়। 1978 সালের আগস্ট মাসে লন্ডনের স্পিকার্স কর্নারের অনুকরণে জিয়া ঢাকায় একটি মুক্তাঙ্গনের উদ্বোধন করেন। মন্ত্রী তার উদ্বোধন ভাষণে বলেন, যে কেউ তার অভিযোগ, আপত্তি সবকিছু খোলাখুলিভাবে ব্যক্ত করতে পারবে। একমাত্র রাষ্ট্রদ্রোহিতা এবং ব্যক্তি বিশেষের প্রতি আক্রমণাত্মক উক্তি ছাড়া কোনো বক্তব্যের জন্য কারো বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু মুক্তাঙ্গনে গোয়েন্দা বিভাগের লোকজনের ব্যাপক উপস্থিতির কারণে কেউ সেখানে কোনো বক্তব্য রাখতে সাহস পায়নি। কারণ জিয়ার প্রতি সকলেরই বিশ্বাস ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছিল। সুতরাং মুক্তাঙ্গন সংক্রান্ত পুরো ব্যাপারটি হাসির খোরাকে পরিণত হয়। জিয়ার আরেকটি কাজ সকলের হাসির উদ্রেক করে। বিষয়টি ছিল একটি রাজনৈতিক পরীক্ষা। বিএনপির আদর্শ ও দর্শনের উপর তিনি মন্ত্রী ও দলীয় এমপিদের একটি লিখিত পরীক্ষা নেন।
অন্য কেউ যাই মনে করুক, অন্তত তিনি তা গুরুত্ব দিয়ে বিচার করেন। তিনি শিক্ষক হিসেবে তাদের সঙ্গে অনেকগুলো ক্লাসও নিয়েছিলেন। জিয়ার মৃত্যুর মাত্র ৬ সপ্তাহ আগে অর্থাৎ ১২ এপ্রিল ১৯৮১ সাল তিনি ওই লিখিত পরীক্ষা নেন। এতে ৫০ জন মন্ত্রী ও দলীয় নেতা ওই পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু পাশ করেন মাত্র ১০ জন। অকৃতকার্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ। এই ছিল বিএনপির রূপ। তবে বাংলাদেশের জন্য জিয়ার যে সত্যিকার অবদান ছিল তা হচ্ছে তিনি প্রথমবারের মতো দেশের লোকদের বাংলাদেশী হিসেবে গর্ববোধ করার পরিচয়ে পরিচিত করে তোলেন। ১৯৭৭ সালের এক ঘোষণায় তিনি জারি করেন যে এখন থেকে দেশের জনগণ বাঙালির পরিবর্তে বাংলাদেশী বলে গণ্য হবে। প্রকৃতপক্ষে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। অন্যান্য মুক্তিযোদ্ধারা এ নিয়ে না ভাবলেও জিয়া এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করেন। তিনি সঠিকভাবে অনুধাবন করেছিলেন যে বাংলাদেশী জাতীয়তাবাদ সৃষ্টির লক্ষ্যেই জনগণ স্বাধীনতা যুদ্ধে চরম আত্মত্যাগ স্বীকার করেছিল। বাঙালি জাতীয়তাবাদ আসলে ওই সকল ঘটনাবলীরই মূল কথা। এটা তৎকালীন পূর্ব পাকিস্তানিদের পছন্দের কোনো ব্যাপার ছিল না। বহু বছরের বঞ্চনা আর গঞ্জনা নিয়ে পশ্চিম পাকিস্তানি পাঞ্জাবি শাসক চক্র পূর্ব পাকিস্তানিদের মন একেবারে বিষিয়ে তুলেছিল। সেই বঞ্চনার শিকার পূর্ব পাকিস্তানি বাঙালিরা পাঞ্জাবিদের নজরে পাকিস্তানের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল। ওইসবের প্রতি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশই হলো বাংলাদেশী জাতীয়তাবাদের গোড়ার কথা। এটা অনস্বীকার্য যে সে সময় পূর্ব বাংলার বাঙালিরা প্রবল চাপের সৃষ্টি না করলে ব্রিটেন হয়তো কোনো মতেই পাকিস্তান সৃষ্টিতে সম্মত হতো না। ইতিহাসে পাকিস্তানি প্রথম রাষ্ট্র যা সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে। পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি হলেও পাকিস্তানি শাসকরা কখনো বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা মেনে নেয়নি। তারা পূর্ব পাকিস্তানের কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতিকেও মেনে নেয়নি। ২০ বছর একসঙ্গে থাকার পরেও তাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। সুতরাং পাকিস্তানের ১৯৬৯ সালের সাধারণ নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের উপর গণভোটের আকার ধারণ করে। পশ্চিম পাকিস্তানিরা সেই গণভোটের রায়ও মেনে নেয়। তারা তার জবাবে বাঙালিদের উপর সামরিক শক্তির চরম প্রয়োগে লিপ্ত হয়। ফলশ্রুতিতে সৃষ্টি হয় এক নতুন দেশ, বাংলাদেশ। এই বাংলাদেশে বসবাসকারী বাঙালিরাই বাংলাদেশী জাতীয়তাবাদের অধিকারী। জিয়ার দর্শনও ছিল তাই। জেনারেল জিয়া দেশের জনগণকে বাংলাদেশি আখ্যা দিয়ে এবং সংবিধানের কিছুটা ইসলামী রঙে রঞ্জিত করে জনগণের মনে অনেকটা তৃপ্তির ছোঁয়া লাগিয়ে দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও তা সমাদৃত হয়। অন্তত এ কারণে প্রেসিডেন্ট জিয়া দেশের মানুষের মনে একটু জায়গা পাবেন। জেনারেল জিয়া তার দল বিএনপিতে সকল দল ও মতাদর্শের লোকদের একত্রে জমায়েত করেন। অসময়ে শেখ মুজিবের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি। জিয়ার বিএনপি পাকিস্তানি দালালদের জন্য তার সবগুলো সদর দরজা খুলে দিয়েছিল। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে পদপ্রার্থীদের মধ্যে ২৫০ জনই ছিল ওই দালাল গোত্রের রাজনীতিবিদ। তাদের অধিকাংশই শেখ মুজিবের আমলে পাকিস্তানি শাসক চক্র ও হানাদার বাহিনীর সঙ্গে দালালির অভিযোগে অভিযুক্ত হয় এবং সাজা ভোগ করে। অর্থাৎ দুঃখজনক হলেও সত্যি যে জিয়া প্রথম মন্ত্রিসভা এমনভাবে সাজিয়েছিলেন যেখানে পাকিস্তানি মনোভাবাপন্ন দালালের গোষ্ঠী আর মুক্তিযুদ্ধের বীর সেনানীরা একই সঙ্গে বসে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছিলেন। অনেকে জিয়ার এই কার্যকলাপকে ধিক্কার জানায়। বাংলাদেশিরা যুক্তিসঙ্গত মানুষ। তারা ভালো করেই জানে যে প্রতিহিংসা অনেকদিন ধরে বুকের ভেতর চেপে রাখা যায় না। এতে আরো বেশি রক্তপাতের সম্ভাবনা থেকে যায়। দালালদের ব্যাপারটাও ছিল অনেকটা ওই রকম। তাই জেনারেল জিয়া ক্ষোভ চেপে না রেখে তাদের জন্য তার পার্টির দরজা খুলে দেন এবং নিজেকে সমঝোতার ধারক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তবে এটা ঠিক যে জিয়া এ ধরনের সমঝোতা চাননি। নিজের সমর্থনকে ভারী করার উদ্দেশ্যেই তিনি এ পথ বেছে নিয়েছিলেন। অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে জিয়ার ৫.৫ বছরের শাসনামলে দেশে তেমন কোনো বড় ধরনের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়নি। জিয়ার আমলে এরকম সৌভাগ্য থাকা সত্ত্বেও দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা বিরাজ করতে থাকে। স্বনির্ভর আন্দোলনের নেতাকে বিদেশি সাহায্যের জন্য হাত পেতে বসে থাকতে হয়। জিয়া দেশে একরকম এবং বিদেশে অন্যরকম ভাবমূর্তি দেখাতে শুরু করেন। তিনি দেশের জনগণকে স্বনির্ভরতার দীক্ষা দান করতে থাকলেও একই সময় তিনি বিদেশি সংস্থাগুলোকে অধিক থেকে অধিকতর সাহায্য প্রদানের জন্য ফুসলাতে থাকেন। তার এই দ্বিমুখী চরিত্র সহজেই ফাঁস হয়ে পড়ে। জনগণ এসব বুঝতে পেরে আসন্ন দুর্দিনের চিন্তায় শঙ্কিত হয়ে ওঠে।
পাকিস্তানের ৫ জন নামকরা সাংবাদিক এমভি নাকভি জিয়া হত্যার মাত্র মাসখানেক আগে বাংলাদেশে বেড়াতে এসে দেশের রাজনীতি আর দুর্নীতির এক করুণ চিত্র তুলে ধরেন। মার্কাস ফ্রান্ডা তার জিয়াউর রহমান বাংলাদেশ নামক সমীক্ষা গ্রন্থে বলেন, একটি ক্ষুদ্র নব্যধনী শ্রেণীর হাতে বৈদেশিক সাহায্যপ্রাপ্ত অর্থের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় দেশের পরস্পর বিরোধী দুই ধরনের অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে একদিকে ঢাকা কেন্দ্রিক একটি শ্রেণী দিন দিন উন্নত ও ধনবান হচ্ছে, অন্যদিকে গ্রামাঞ্চলের অবস্থা খারাপ থেকে অধিকতর খারাপ হয়ে পড়ছে। এ ধরনের অবস্থায় সন্ত্রাস, অপরাধজনিত ঘটনা আর হতাশা বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক। জিয়া আর জনগণ এই উভয় পক্ষের জন্যই রঙিন স্বপ্ন ম্লান হয়ে যেতে থাকে। রাজনৈতিক হত্যা আর ডাকাতি প্রচুর পরিমাণে বেড়ে যায়। কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবলের হাতে জেলা প্রশাসক প্রহৃত হয়। স্ত্রীলোকদের উপর অত্যাচার, ধর্ষণ ভয়ঙ্করভাবে বেড়ে যায় এবং এতে পুলিশের হাত থাকারও প্রমাণ পাওয়া যায়। এ ধরনের অপকর্ম বাংলাদেশে এর আগে এমন ব্যাপক হারে ঘটতে কখনো শোনা যায়নি। ১৯৮০ সালের শেষে এবং পরবর্তী সালের প্রথম দিকে মুক্তিযুদ্ধে আর দালাল গোষ্ঠীর মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষের অবস্থা সৃষ্টি হয়। সেই সময় প্রায় প্রতিদিনই এই দুই দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যেত। পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে দুদলই দেশব্যাপী এক মহাসমরের লক্ষ্যে বারবার অস্ত্রশস্ত্র যোগানের কাজ চালিয়ে যাচ্ছে। জেনারেল জিয়ার সমঝোতা নীতির ফলস্বরূপ এই পরিস্থিতির উদ্ভব ঘটে। ১৯৮১ সালের জানুয়ারির গোড়ার দিকে সরকারি ইঙ্গিতে পত্রপত্রিকাগুলো জেনারেল জিয়া ও আওয়ামী লীগের মাঝে কোনো একটি বোঝাপড়া চলছে বলে মত প্রকাশ করে। সাপ্তাহিক ইত্তেহাদ একটি সংবাদ দেয় যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেনারেল জিয়াকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর অনুরোধ করেছেন। ওই সময় শেখ হাসিনা ভারতে অবস্থানরত। ইত্তেহাদের মতে আওয়ামী লীগ সমঝোতার জন্য দুটি শর্ত আরোপ করে। একটি হচ্ছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে তার হত্যাকাণ্ডের ব্যাপারটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। পত্রিকাটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায় যে জিয়া দুটি শর্তই মেনে নিতে রাজি হয়েছেন। ইত্তেহাদে বলা হয় যে জিয়া সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মুজিব হত্যাকারী দলের অন্যতম সহযোগী লেফটেন্যান্ট কর্নেল পাশাকে মুজিব হত্যার অভিযোগে অভিযুক্ত করবেন। এই সময়ে আরেকটি অভ্যুত্থান ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাশার বিচার চলছিল। ভারতীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, জেনারেল জিয়া শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরে আসার অনুমতি প্রদান করেন। হাসিনা ৭ই মে ১৯৮১ সালে দেশে ফিরে এলে তাকে এক বিরাট বিজয়ীর সংবর্ধনা জ্ঞাপন করা হয়। হাসিনার প্রত্যাবর্তন ও তার সংবর্ধনার বহর দেখে দালাল গোষ্ঠী যথেষ্ট শঙ্কিত হয়ে পড়ে। তারা মনে মনে ভাবতে থাকে যে এবার তাদেরকে আস্তে করে নিক্ষেপ করা হবে। এ সময়ে বেশ কয়েকটি প্রকাশ্য ও গুপ্ত ঘটনা ঘটে। অত্যন্ত ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়, যার কারণে জনগণ এতে সরকারের ইঙ্গিত রয়েছে বলে মনে করে এবং এজন্য সরকারকে অভিযুক্ত করে। কয়েকদিন পর জেনারেল জিয়া এক সাংবাদিক সম্মেলনে স্বীকার করেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ ধরনের বহু গুপ্ত হত্যার তদন্ত করার জন্য গঠিত তদন্ত কমিটিগুলোর রিপোর্ট প্রকাশ্যে ব্যর্থ হওয়ায় সকলের সরকারকে অভিযুক্ত করে এবং বলতে থাকে যে এ ধরনের গুপ্ত হত্যাগুলোর ব্যাপারে সরকার ইচ্ছে করে চোখ বন্ধ করে রাখার ভান করছে। ওই সকল হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার হেতু জিজ্ঞেস করা হলে জিয়া বলেন যে এর জন্য একটু সময়ের প্রয়োজন হবে, কারণ প্রশাসনকে শক্তিশালী করার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন পরিবর্তনের কথা জিয়া এর আগেও কয়েকবার উল্লেখ করেছেন। তার পূর্বসূরি শেখ মুজিবের মতো জিয়াও নিজের নীতির ব্যর্থতার কথা স্বীকার করতে পারেননি। এরকম পর্বত প্রমাণ ও সন্তোষের জন্য তিনি প্রশাসন এবং সাংবিধানিক গঠনকে দায়ী করেন। বিএনপির এক কাউন্সিল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে জিয়া বলেন, ঔপনিবেশিক শাসকের কাছ থেকে পাওয়া আইন কানুন দিয়ে বিপ্লব সফল হতে পারে না। আমাদের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আইন কানুনকে সংশোধন ও ঢেলে সাজাতে হবে। আমরা প্রশাসনকে ধাপে ধাপে পুনর্গঠনের ব্যবস্থা করছি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে জানান, ঠিক শেখ মুজিবের শেষ দিনগুলোর মতো রিপোর্ট এবং গুজব চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল যে অচিরেই কিছু একটা ঘটতে যাচ্ছে। জিয়া মারা না গেলেও ৬ মাসের মধ্যে দেশের ভেতরে একটা মারাত্মক গোলযোগের সৃষ্টি হতো। জিয়ার প্রশাসন যন্ত্র অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। জিয়া যেহেতু সংশোধনমূলক ব্যবস্থা নিতে অক্ষম ছিলেন, সেজন্য তার প্রশাসন আরও অধিক দুর্বল হয়ে পড়ত। জেনারেল জিয়ার সঙ্গে ডক্টর জাফরুল্লাহর একটি সভা অনুষ্ঠিত হয়। সভাটি জিয়ার মৃত্যুর মাত্র ৬ সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়েছিল।
জাফরুল্লাহ নিজেও আন্দাজ করতে পেরেছিলেন এবং সেই সম্বন্ধে একটি গুজবও ছড়িয়ে পড়েছিল যে জিয়া অতি সত্বর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে চাচ্ছেন এবং তিনি তার সরকার পরিচালনার জন্য একটি বিপ্লবী কাউন্সিল গঠন করবেন। এর আগে সাপ্তাহিক হলিডে পত্রিকাতেও এর একটি পরিষ্কার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। মুজিব হত্যার 6 বছর পর জিয়ার ভাগ্যের চাকা পুরোপুরি একবার ঘুরে গেল। জিয়াউর রহমানের বাংলাদেশ আবার আগের অবস্থায় ফিরে এলো এবং শেখ মুজিবের মতো জিয়াও সংবিধান বহির্ভূত পদক্ষেপ গ্রহণ করে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। জিয়ার চরিত্রে যে একটা সন্দেহ প্রবণতা কাজ করছিল, সেজন্য তিনি তার সর্বময় ক্ষমতার সামান্য একটু হাতছাড়া করতে ভরসা পাচ্ছিলেন না। তিনি রাজনৈতিক সুবিধের বন্দিপাশে আবদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি পরিবর্তনশীল রাজনৈতিক প্রতিষ্ঠানের সৃষ্টি করতে পারেননি, যা তাকে এবং তার বাংলাদেশকে রক্ষা করতে পারত। শেষের দিকে তার সন্দেহ প্রবণতা চরমে পৌঁছে। জেনারেল জিয়া অত্যন্ত শক্ত হতে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে আজীবন প্রেসিডেন্ট থাকার অভিলাষ মনে মনে পোষণ করতে লাগলেন। কিন্তু সেই অভিলাষ স্থায়ী হলো না।